আমাদের চারপাশের অনেক কিছুই প্রতিনিয়ত বদলে যায়। গাছপালা, বন, নদী, পাহাড়, সাগর কোনো কিছুই আশঙ্কামুক্ত নয়, কিন্তু তা ঠেকানোর শক্তিও অসীম। নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দেবী সাহা। আজকের পর্বে থাকছে নদী তীর পুনরুদ্ধার, কিভাবে বাসিন্দাদের উদ্যোগ স্থানীয় জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখছে, এবং সুইস স্টাইলে পরিবেশ বান্ধব নির্মাণ কাজ। রিসাইক্লিং উপকরণ থেকে তৈরি হচ্ছে নতুন বাড়ি। আমাদের চারপাশ থেকে বন জঙ্গল বা সবুজ এলাকাগুলো হারিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য পৃথিবী নিশ্চিত করে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। গত 23 বছরে পৃথিবী থেকে যে পরিমাণ বৃক্ষ আচ্ছাদিত অঞ্চল বিলীন হয়ে গিয়েছে তার আকার গোটা ভারতের আয়তনের চেয়েও বড়। তবে নতুন নতুন উদ্যোগ এবং উদ্ভাবনগুলো আশার আলো দেখাচ্ছে। চলুন আমরা চলে যাব তামিলনাড়ুতে, দেখব সেখানকার বাসিন্দারা কিভাবে নিজেদের ভবিষ্যৎকে নতুন করে গড়ছেন। বড় হয়ে নিজের গ্রামে ফিরে এসেছেন আনন্দী, কিন্তু পশ্চিম তামিলনাড়ুর মনোরম এই খামারেও অস্বচ্ছ তাপমাত্রা। সময়ের সাথে তার গ্রামের অনেক পরিবর্তন হয়েছে, যার সবটাই ইতিবাচক নয়। ডে বাই ডে அந்த வெயில் எல்லாம் ரொம்ப ஜாஸ்தி ஆயிட்டே போகுது. তাপমাত্রা বাড়ছে, কখনো তা 40 বা 42 ডিগ্রি ছাড়িয়ে যায়। பாக்குறதுக்கு வேணா கிரீனா தெரியலாம், ஆனா ஹீட் உள்ள ஃபீல் பண்ணாதான் தெரியும். ஏன்னா முன்னாடி கிரீனா இருக்கும்போது நமக்கு அந்த சன்லைட் இருந்தாலுமே நமக்கு அது ஃபீல் ஆகாது. இப்போ எதுவுமே இல்லாதனால ஃபுல்லா டெம்பரேச்சர்லாம் ஜாஸ்தி ஆயிடுச்சு. நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க, இப்ப நான் நிக்கிறது கூட ஒரு குளம் தான். আমি দাঁড়িয়ে আছি, ஆனா இப்போ தரமட்டம் ஆயிடுச்சு, இங்க ஒண்ணுமே இல்ல, தண்ணி இல்ல, ஃபுல்லா டெல்லு முள்ள இருக்கு. ব্যবহারের অযোগ্য। ஆனா முன்னாடி இது வந்து குளமா இருந்துச்சு, குடிநீரே வாழ்வாதாரம் இங்க சுத்தி இருக்கிற மக்களுக்கு இதுவா தான் இருந்துச்சு। আনন্দের বয়স 24 বছর। বহু বছর তিনি গ্রামে থাকেননি। প্রথমে কাছের বড় শহর কোয়েম্বাটুরে পড়াশোনা করতে যান তিনি। তারপর বেঙ্গালুরুতে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজের সন্ধানে যান। ভারতের বেশিরভাগ তরুণের মতোই তিনি বেঙ্গালুরু, চেন্নাই ও কোয়েম্বাটুরের মতো বড় শহরে থেকেছেন। বন উজাড় ও পরিবর্তনের দিক থেকে তার গ্রাম এখনও প্রাথমিক স্তরে রয়েছে, কিন্তু চেন্নাইয়ের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই কংক্রিটের জঙ্গলে বসবাস করেন। একটি এনজিওর প্রতিষ্ঠাতা শোভা মেনন তেমনই একজন। இப்போ சிட்டிஸ்ல பாத்தீங்கன்னா நிறைய பில்டிங்ஸ் இருக்கு, பில்டப் ஏரியா ஜாஸ்தியா இருக்கிறதுனால மரங்கள் எல்லாம் வெட்டிட்டு தான் பில்டிங்ஸ் கிரியேட் பண்றோம்। 1988 সালে চেন্নাইয়ের প্রায় 18% জায়গা জুড়ে ছিল আবাসন, ব্যবসা ও শিল্পাঞ্চল। 2017 সালে তা প্রায় শহরের অর্ধেকই দখল করে নিয়েছে। অন্যদিকে কৃষি জমির পরিমাণ অর্ধেকেরও বেশি কমে গেছে। বনভূমির পরিস্থিতি আরো খারাপ। மரங்களை ஒரு சிவிக் இஷ்யூவா யாரும் அந்த பீரியட்ல யாரும் பார்த்துட்டு இல்ல. நம்ம பைப்பு வேணும், தண்ணி வேணும், ரோடு வேணும்னு சொல்ற மாதிரி எங்க ரோட்ல மரங்கள் வேணும், என்ன மாதிரி மரங்கள் வேணும், அந்த மாதிரி யாரும் நினைக்க கூட இல்லை. அது ஒரு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்தது। শহরের পরিকাঠামো নির্মাণের কারণে সবুজ এলাকাগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। এতে শহরের উষ্ণতা বেড়েছে। বৈশ্বিক গড়ের তুলনায় শহরের তাপমাত্রা দ্বিগুণ হারে বেড়েছে, কারণ অন্যান্য অঞ্চলের তুলনায় শহর বেশি মাত্রায় তাপ শোষণ করে। তার সঙ্গে বৈশ্বিক উষ্ণায়ন এবং তাপ প্রবাহ বৃদ্ধি পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। চরম তাপের সাথে জীবন কাটানো অনেকটা যুদ্ধের মতো। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে আরও বেশি মাত্রায় জ্বালানি ব্যবহৃত হচ্ছে। বায়ু দূষণ ও শ্বাসকষ্টের মতো সমস্যায় ভুগছেন মানুষ। তাপ নীরব ঘাতকের মতো। ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো এর প্রভাব চাক্ষুষ দেখা যায় না, কিন্তু প্রতি বছর অতিরিক্ত গরমে বিশ্বজুড়ে প্রায় 5 লক্ষ মানুষের মৃত্যু হয়। চেন্নাইয়ের অদূরে অরোভিলের চিত্র অবশ্য ব্যতিক্রম। 1960-এর দিকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ অরোভিলে একটি পরিবেশ বান্ধব কমিউনিটি গড়ে তোলেন। পরিবেশ নিয়ে তাদের উদ্যোগ ধীরে ধীরে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। রেনু এই কমিউনিটির শুরুর দিককার একজন।
So everything took a lot of time to do just to get the first few অনেক things to সময় grow. লেগেছিল, And অনেক কিছুই মারা many things were যাচ্ছিল। dying, তারপর and then হঠাৎ করে suddenly সবকিছু things বেড়ে started উঠতে to শুরু grow. করে। And এখানে then we কোন started ধরনের প্রজাতি studying what kind of বেড়ে ওঠে species এরপর grows here. আমরা তা পরীক্ষা করে দেখলাম। So people would go to all কিছু the পুরনো old মন্দিরের temples where আশেপাশে there's still যেখানে some জঙ্গল forests, রয়েছে and throughout সেখান the year থেকে they would মানুষ go and collect গাছের বীজ seeds from all the সংগ্রহ করে different এখানে trees এনে বপন and করে। plant them here. And then এভাবে over একের পর এক time চলতে থাকে। replant them. কাছের শহর চেন্নাই এর থেকে শিক্ষা নিতে পারে। গাছ কেবল ছায়া দেয় না বা সূর্যরশ্মি শহর থেকে প্রতিফলিত করে সরিয়ে দেয় না, বাষ্পীভবন নামক প্রক্রিয়ার মাধ্যমে চারপাশ ঠান্ডাও রাখে। এই কারণে শোভা মেননের মতো বাসিন্দারা নগর কর্তৃপক্ষের সাথে মিলে পদ্ধতিগতভাবে বৃক্ষরোপণ করে সেগুলোর পরিচর্যা করছেন। তারা কমিউনিটি পার্ক গড়ে তুলছেন, জলাশয়ের ধারে সবুজ অঞ্চল গড়ে তুলছেন। என்ன மாதிரி மரங்களை நம்ம আমাদের திரும்பி মূল கொண்டு লক্ষ্য வரலாம், রোপণের জন্য எந்த সঠিক இடத்துல গাছ மரங்களை চিহ্নিত করা, நடணும், যথাযথ எப்படி জায়গা நடணும். চিহ্নিত করা এবং அப்போ இங்க রোপণের என்னன்னா সর্বোত্তম পদ্ধতি நாங்க இந்த অনুধাবন அரிய করা। வகை மரங்கள் எல்லாம் வைக்க আমরা ஆரம்பிச்சோம். কট্টুরাপুরমে বিরল দেশজ প্রজাতি ஒரு রোপণ শুরু 1000 করেছি। கண்ணு இருக்கு, এখানে ட்ரீஸ், এখন হাজারেরও বেশি গাছ আছে। மூலிகைகள் எல்லாமே இருக்கு. পরিবেশ বান্ধব উন্নয়নের জন্য দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নতুন চারা রোপণের পাশাপাশি টিকে থাকা গাছের রক্ষণাবেক্ষণও জরুরি। মুরলী মুরুগান প্রমাণ করেছেন এই কাজ সম্ভব। তিনি মুরলী আর্কিটেক্টসের প্রতিষ্ঠাতা। পরিবেশ বান্ধব উদ্ভাবনী ও স্থাপত্য এবং চেন্নাই ও তামিলনাড়ুর আরবান প্ল্যানিংয়ের জন্য তার সংস্থাটি পরিচিত। এই বাড়িটি তিনি বানিয়েছেন 1 দশক আগে, যার নাম দিয়েছেন তিনি বৃক্ষ আলিঙ্গনকারী। তিনি বাড়িটির নকশা এমনভাবে করেছেন যাতে বিদ্যমান গাছগুলোকে কেটে ফেলতে না হয়। ஸோ அதனால் இங்கே பெரிய மரம் பார்க்குறீங்க, அதோட ரூட் உள்ள போனாலும் அது தாங்குற அளவுக்கு மண்ணோ அந்த மண்ணை தாங்குற அளவுக்கு ஆர்சிசியில் ஒரு பெரிய பாக்ஸோ, அதில் தண்ணி ஊற்றுற தண்ணி வெளியில் போகிறதுக்கு உண்டான ப்ரொவிஷனோ, மழை தண்ணி வந்தாலும் பில்டிங் பாதகம் இல்லாதபடியும் பண்ணியிருக்கோம். ஸோ நகரங்களுக்கு வந்து மரங்கள் முக்கியம், ஏன்னா அப்போ தான் இயற்கையோடு சேர்ந்து நம்ம வாழ்கிற ஃபீல் இருக்கும். இல்லைனாக்கா வெரி அந்த கிளைமேட்டிக் சேஞ்ச் நிறையா இருக்கும், வெரி ஹாட்டாக இருக்கும், அந்த பில்டிங் கூலாக இருக்காது. வெஸ்டர்ன் வால்ஸ் அந்த பில்டிங் வந்து எப்போ பார்த்தாலும் சன்லைட் அடிச்சுட்டே இருக்கும், ஹீட் ஆயிரும். அதே அங்கே ஒரு மரம் வச்சுருந்தீங்கன்னா அந்த வெஸ்டர்ன் சன்னோட ஹீட்டை வந்து மரமே தாங்கிக்கும். ஸோ பில்டிங் வந்து கூலாகவே இருக்கும். அந்த ட்ரீஸ் வந்து பெரிய அளவில் ஷேட்ஸ் கொடுக்குது, ஆக்சிஜன் கிடைக்குது, நமக்கு மனசுக்கு পিসফুলাன ஒரு அமைதி கொடுக்குது। তিনি মনে করেন ছোট গাছ বা উদ্যান তৈরির সাথে সাথে বাড়ি তৈরির আগে সেখানে যেসব বৃক্ষ রয়েছে নির্মাণের সময় সেগুলোকেও জায়গা করে দিতে হবে। ஸோ அப்போ அர்பன் ஆர்கிடெக்சரில் நேச்சர் பிளேஸ் அ வைட்டல் ரோல் அப்படின்ற ஒரு வீட்டுக்கு ஒரு மரம் இருந்தால் கூட ஒரு ஊரே செழிப்பாக ஆகும்। তাহলে 2050 সালে চেন্নাই কেমন হবে? ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগ কি তফাৎ গড়ে দিতে পারবে? 2050 நானா இருக்கட்டும், என் குழந்தைங்களா இருக்கட்டும், எல்லாருமே வந்து சுத்தி கிரீன் ஆகும், பீஸ் ஆகும், கிளீன் ஏர் ஆகும், அந்த மாதிரி இருக்கணும்னு தான் எனக்கு ரொம்ப ஆசை. ஸோ 2050 எனக்கு இந்த மாதிரி இருக்க வேண்டாம்। সবুজ ভবিষ্যতের ভাবনায় সবার আগে আসে স্থানীয় মানুষদের কথা, কেননা তারাই এর সবচাইতে গুরুত্বপূর্ণ অংশীদার। কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই শহরে বা গ্রামে পরিকল্পনার ক্ষেত্রে একটি সম্মিলিত স্থানীয় উদ্যোগের অভাব লক্ষ্য করা যায়। কেরালার একটি গ্রাম সেক্ষেত্রে ব্যতিক্রমী এক উদাহরণ গড়ে তুলেছে। তৃণমূল স্তর থেকে উঠে আসা উদ্যোগী সেখানে পরিবেশকে রক্ষা করছে এবং মানুষ আর প্রকৃতির এই বন্ধনকে আরও দৃঢ় করে তুলছে। নদী তীরের আগাছা পরিষ্কার করছেন তারা। কাসারগোড় জেলার দেবাকীর্তি গ্রামের এই নারীরা জানেন চিতহরি নদীর তীরে কোন উদ্ভিদের প্রয়োজন, কোনটির নয়। এরই মধ্যে আবর্জনা পরিষ্কার করেছেন তারা। এখন তারা আগাছা দূর করছেন, যা দ্রুত বেড়ে ওঠে। அது
നമ്മളിപ്പോ ഈ അധികവും കാണുന്ന എല്ലാ വളപ്പിലും আগাছার মধ্যে সবথেকে বেশি দেখা যায় সিঙ্গাপুর ডেইজি। কোনো এক জায়গা থেকে এখানে এসে তা সর্বত্র ছড়িয়ে পড়েছে। പറിച്ചു കളഞ്ഞാലും പോകുന്നില്ല. കഴിഞ്ഞ আমরা গত বছর সব পরিষ্কার করলেও আবার তা বেড়ে উঠতে শুরু করে। നമ്മൾ തൊഴിലുറപ്പിന് പോകുന്ന ആ আমরা প্রতিবার സമയത്തെല്ലാം এগুলো তুলে കാണുന്നതെല്ലാം পুড়িয়ে ഞങ്ങൾ ফেলি, ചെത്തി কিন্তু কোথাও കത്തിക്കെല്ലാം সামান্য কিছু থেকে എന്നാലും গেলেও അതിന്റെ ഒരു সেটি കഷ്ണം আবার বেড়ে വേരുണ്ടായാൽ ওঠে। മതി. അതാണ് ആദ്യത്തെ ഇത്തിരി വരുന്നത്. প্রায় 100 নারী এই কাজে নিযুক্ত। তারা বছরে 2 বার এখানে একত্রিত হন। নদী তীর সাফ করার এই কর্মকাণ্ড স্থানীয় বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটির পরিচালিত একটি প্রকল্পের অংশ। এই প্রকল্প কর্তৃপক্ষ ও স্থানীয় মানুষদের এক জায়গায় এনেছে। এখানকার জীববৈচিত্র্য রক্ষার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করেন। শ্যামকুমার পূর্বাঙ্কারা এই প্রকল্পের দায়িত্বে আছেন। পুনরুদ্ধার প্রকল্পের প্রথম ধাপ হিসেবে নদী তীর পরিষ্কার করছেন তারা। Most of the invasive species বেশিরভাগ আগ্রাসী will make a barrier অন্য গাছের for বেড়ে other ওঠায় বাধা plants দেয়। to grow. In some cases কিছু they will জায়গায় be সেগুলো just এমন রাসায়নিক ছড়ায় releasing some যে কারণে kind অন্য of গাছ বেড়ে chemicals উঠতে পারে না। to prevent the growth of the other plants. That is one thing. So by in a way it is restricting its restricting the other plants to grow, thereby degrading the habitat. এর প্রভাব পাখি ও পোকামাকড়ের উপরেও পড়ে। শ্যামকুমার পূর্বাঙ্কারা একজন পাখি পর্যবেক্ষক। তিনি জানান পাখিরা খাবার ও বাসস্থানের জন্য স্থানীয় উদ্ভিদের উপর নির্ভরশীল। জলভূমি ও বনভূমির জন্য পরিচিত উত্তর কেরালা আইবিস ও সারসের মতো নানা প্রাণী ও উদ্ভিদের নিরাপদ ভূমি। বিস্তৃত নারিকেল গাছের সারি ছাড়াও এখানে আছে ম্যানগ্রোভ অরণ্য। জলের প্রাচুর্য থাকলেও এই অঞ্চলের ভৌমজলের স্তর নিচে নেমে গেছে। প্রতি বছর কয়েক মাস চিতহরি নদী পুরোপুরি শুকিয়ে যায়। নদী তীরের ক্ষয়ও বেড়ে গিয়েছে। পূর্বাঙ্কারা জানান 2021 সালে পুনরুদ্ধার প্রকল্পের শুরুতে তারা গাছগুলো উপড়ে ফেলেন। এতে লাভের বদলে ক্ষতি হয়েছে। When the stream is cleaned, mostly what they do is they cut all the পরিষ্কারের plants সময় on the edges তারা of the নদী river. তীরের সমস্ত গাছ So কেটে what ফেলেন। happens is কিছু গাছ মারা যায়। when it is cut, some plants will be died. That এর died ফলে মাটির will মানের degrade that অবনমন soil ঘটে। and it will erode পরের in পর্যায়ে the তা next ক্ষয়প্রাপ্ত হয়। So the edges সুতরাং of the rivers নদী তীর will be বছরের পর বছর ধরে ক্ষয় getting পেতে থাকে। eroded over the years. ভুল বুঝতে পেরে তারা শীঘ্রই নিজেদের পদ্ধতি বদলে ফেলেন। প্রকল্পের দ্বিতীয় ধাপে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি নতুন করে গাছ রোপণে মনোযোগ দেয়। এক্ষেত্রে শুধু স্থানীয় গাছই তারা রোপণ করেন। সরকার পরিচালিত কৃষি পরিষেবা কেন্দ্র গাছের চারা বাছাই ও পরিচর্যা করে। চিতহরি পুনরুদ্ধার প্রকল্পটি বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটির জন্য ছিল একেবারে নতুন অভিজ্ঞতা। রাজ্য সরকার 2025-এর শেষ অবধি এই প্রকল্প চালানোর অনুমোদন দিয়েছে। নাভিসা তুহিদি কাছের একটি কৃষি পরিষেবা কেন্দ্রের প্রাক্তন প্রধান। তিনি সঠিক গাছ বাছাইয়ে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন। প্রকল্পের সাফল্যের ব্যাপারে তিনি খুবই আশাবাদী। ബ്യൂട്ടിഫുൾ ആയിട്ട് കാണുന്നുണ്ട്. ഫസ്റ്റ് ഇയർ നമ്മൾ ചെയ്തതിലൊരു 70% മാത്രമേ ബാലൻസ് ഉള്ളൂ. കാരണം അതിനടുത്തുള്ളവരൊക്കെ കാലികളെ പശുക്കളെ മേയ്ക്കുന്ന സ്ഥലം കൂടിയാണത്. എന്നാലും പ്രൊട്ടക്ട് ചെയ്യാൻ പറ്റിയിട്ടുണ്ട്. നമ്മൾ ഇടയ്ക്കിടയ്ക്ക് വിസിറ്റ് ചെയ്യുന്നുണ്ട്. വിസിറ്റ് ചെയ്ത് ശരിക്കും വളം കൊടുക്കുകയും വെള്ളം കൊടുക്കുകയും അങ്ങനെ സംരക്ഷിക്കുന്നുണ്ട്. പ്രൊട്ടക്ട് ചെയ്യുന്നത് കൊണ്ട് 70%ഓളം ബാലൻസ് ആയിട്ടുണ്ട്. প্রথমে নদীর 18 কিলোমিটার এলাকা জুড়ে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু জমির মালিকানা নিয়ে জটিলতার কারণে তা কমে মাত্র 2 কিলোমিটারে নেমে আসে। It's very difficult to do it in a large এলাকা জুড়ে এই কাজ চালানো কঠিন, because it's all not সব জমি government সরকারের land. নয়। There are এর মাঝে lot অনেক of ব্যক্তিগত মালিকানাধীন private জমি lands আছে। in between. Streams are জলপথ always সর্বসাধারণের, public, but stream কিন্তু নদী edges are তেমন not. নয়। So এই we কাজের have পরিধি to বাড়াতে educate আমাদের people মানুষকে to অবগত get it করতে to হবে। a larger extent. পূর্বাঙ্কারার আশা তিনি স্থানীয় জমির মালিকদের নদী পুনরুদ্ধার প্রকল্পের সুফল সম্পর্কে বোঝাতে সক্ষম হবেন। উদাহরণ হিসেবে বলা যায়, নদী তীর পুনরুদ্ধার করলে ভৌম জলস্তরের মাত্রা বৃদ্ধি পাবে, কুয়োয় বেশি জল থাকবে। 4-5 বছরের মধ্যে নতুন রোপণ করা গাছের শেকড় নদী তীরকে শক্তিশালী করার মতো যথেষ্ট বেড়ে উঠবে। কমিটির আশা তখন সবাই এই প্রকল্পের গুরুত্ব বুঝতে পারবেন।
আমাদের দৈনন্দিন জীবনযাপন কোনো না কোনোভাবে প্রকৃতির ওপরে নেতিবাচক প্রভাব ফেলেই চলেছে। শুরু করা যাক আমাদের বাড়ি থেকে। আমরা প্রত্যেক দিন নিত্য নতুন ভবন নির্মাণ করছি, নিত্য নতুন পরিকাঠামো নির্মাণ করছি, ঘরের ভেতর ঠান্ডা বা গরম রাখবার জন্য, আরামায়েশের জন্য কত কিছুই না করে চলেছি। এর জন্য প্রয়োজন পড়ছে প্রচুর জায়গার এবং প্রচুর উপকরণের। জ্বালানি সহ আমরা ব্যবহার করছি কত কিছু, এবং বেশিরভাগ ক্ষেত্রেই পরিবেশের জন্যে তা ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, পরিবেশের ক্ষতি না করে বেঁচে থাকা কি আদৌ সম্ভব? ভবিষ্যতের দায়িত্বশীল জীবনযাপন কেমন হতে পারে দেখতে চলুন যাওয়া যাক সুইজারল্যান্ডে। পরিবেশ বান্ধব নির্মাণের নতুন মাপকাঠি তৈরি করেছে সুইজারল্যান্ডের এই নির্মাণ প্রকল্প। পরিবেশের ক্ষতি না করে আবাসন ব্যবস্থা নিশ্চিত করা তাদের লক্ষ্য। এটি খুবই পরিবেশ বান্ধব এবং শিশুদের বেড়ে ওঠার জন্য ভালো। হোভেলভের্ক প্রকল্পটি শুধু পরিবেশকে লক্ষ্য করে নয়, বরং যৌথ জীবনযাপনের নতুন রূপও গড়ে তোলা তাদের লক্ষ্য। জুরিক থেকে ভিন্টারটুয়া যেতে ট্রেনে প্রায় 8 ঘন্টা লাগে। 5টি বাড়িতে বসবাস করা প্রায় 400 মানুষ কার্বন ডাইঅক্সাইড নিউট্রাল বা মুক্ত জীবনযাপনের চেষ্টা করছেন। সুইজারল্যান্ড সরকার যা 2050 সালের মধ্যে গোটা দেশের জন্য অর্জন করতে চায়। Es sind Photovoltaikanlagen auf den Dächern, die Strom erzeugen, die wir in Netz rückspeisen in die Häuser. Es sind wiederverwendete Bauteile, die CO2-Abdruck dessen, was wir hier verbauen, deutlich verringern. Es sind große Grünflächen, die wir versuchen zu verbauen, damit die Hitzeminderung stark unterstützt wird. স্থপতি পাস্কাল ফ্ল্যামার ব্যাপকভাবে ব্যবহৃত উপকরণ দিয়ে ভবন নির্মাণ করে কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমিয়েছেন। তিনি ভেঙে ফেলা বাড়ি থেকে জানালা সংগ্রহ করে সেগুলো পুনর্ব্যবহার করেছেন। বাড়ির দেয়াল তৈরি করেছেন পুরনো একটি কারখানার উপকরণ দিয়ে। বারান্দার এই রেলিংগুলো ছিল একটি জেলখানার বিছানার কাঠামো। কোনো কিছু নতুন করে তৈরি করার চেয়ে পুরনো জিনিস ব্যবহারে অনেক কম শক্তি ব্যয় হয়, কিন্তু এর অন্য সমস্যাও আছে। ভবিষ্যতে কোনো কিছু নির্মাণে কোন ধরনের উপকরণ ব্যবহার করবেন আপনি যদি তা না জানেন, তাহলে সঠিকভাবে পরিকল্পনা করতে পারবেন না। নির্মাণ শুরুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার কাছে উপকরণগুলো একসঙ্গে থাকবে না। এর ফলে অনিশ্চয়তা তৈরি হবে। আপনি এখানেই দেখতে পাবেন সামনের এই অংশে নানা রকম উপকরণ ব্যবহার করে জোড়াতালি দেওয়া হয়েছে। হোভেলভের্ক যৌথভাবে বসবাসের মানসিকতা গড়ে তোলায় উৎসাহ দেয়। এমন স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো উঠোনের দিকে খোলা। ছোট 2 ঘরের বাসস্থানগুলোতে বাসিন্দারা নিজেদের জায়গা ভাগাভাগি করে বসবাস ও কাজকর্ম করতে পারেন। কাজও থাকার জায়গা একসাথে থাকাটাই আমার পছন্দের। একজন হিসেবে সবাই এখানে আসতে পারেন এবং আমার স্টুডিও ঘুরে দেখতে পারেন। সবার ব্যবহারের জন্য খোলামেলা স্থান এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য আলাদা জায়গা। ইংরেজিতে যা পরিচিত ক্লাস্টার অ্যাপার্টমেন্ট নামে। বসবাসের জায়গা কমিয়ে ফেলে শক্তি সাশ্রয় করাই এ ধরনের বাসস্থানের উদ্দেশ্য। আমার 5 জনের পরিবার, আরো 2 পালিত সন্তান আমাদের সাথে থাকে। আমার মায়েরও এখানে একটি ক্লাস্টার অ্যাপার্টমেন্ট রয়েছে। সবার ব্যবহার উপযোগী বসার ঘর ও খাওয়ার জায়গা থাকায় খুবই ভালো হয়েছে। এখানে আমরা বেশিরভাগ সময় কাটাই। সবার আলাদা ব্যক্তিগত জায়গাও আছে। শীতপ্রধান এমন দেশে গরম রাখার সুবিধার পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়ন বাড়ার সাথে সাথে ঘর ঠান্ডা রাখার ব্যবস্থাও দরকারি। হোভেলভের্ক এই সবুজ এলাকাটি এমনভাবে বানিয়েছে যাতে সেখানে বৃষ্টির জল জমা হতে পারে ও ধীরে ধীরে বাষ্পীভূত হতে পারে। আমরা একে শুরু থেকেই জঙ্গল বলে আসছি। এটা সেভাবেই তৈরি করা, যেখানে জঙ্গলের মতোই সবুজ লম্বা গাছ ও অন্যান্য উদ্ভিদ মিলে বাষ্পীভবন ও ঘনীভবন ঘটাবে, যা গ্রীষ্ম তাপমাত্রা কমাতে সাহায্য করবে। হোভেলভের্ক এমন নানা ভাবনাকে এক করে অদূর ভবিষ্যতে কার্বন ডাইঅক্সাইড নিরপেক্ষ বসবাসকে সম্ভবপর করার চেষ্টা করছে। যৌথ বসবাস বাসিন্দাদের অর্থ ও জায়গা সাশ্রয়ী আবাসনের বাইরেও অনেক কিছু দিচ্ছে। স্থানীয়দের উজ্জীবিত করে তুলতে তাদেরকে প্রেরণা যোগাতে এবং সচেতন করতে হয়। তবে সবসময় যে তা সিরিয়াসভাবেই করতে হবে তা কিন্তু নয়। মজা করেও মানুষকে যুক্ত করে নেওয়া যায়। চলুন দেখা করব এমনই একজনের সঙ্গে। একজন র্যাপার
যিনি সঙ্গীতকে ব্যবহার করছেন পরিবেশের জন্যে এবং পরিবর্তনের জন্যে। 24 বছরের মধুরা ধানে রেকর্ডিং স্টুডিওতে যাচ্ছেন। তিনি একজন র্যাপ শিল্পী, কিন্তু যেমন ভাবছেন তার থেকে আলাদা। মাহিজি নামে পরিচিত মধুরা একজন সচেতন র্যাপ শিল্পী, যার গানে परीबेश व सामाजिक विषयावर कथा থাকে। नमस्कार मंडळी, आज पुन्हा विषयावर बोलू। नेचरचं करू कौतुक, विकासाची पानं खोलू। काही काळापूर्वी माणसाची इतकीच गरज होती, अन्न वस्त्र एका छताखाली लाईफ सरत होती। सरस होतं प्रकृती आणि माणसाचं नातं, पशु पक्षी प्राणी सारे एकोप्याने राहतं। मग आलं विकासाचं खूळ। মাহি পুনের আরএফএম স্টুডিওতে তার গান রেকর্ড করেন। স্টুডিওর মালিক র্যাপটস, তিনি একজন সচেতন র্যাপ শিল্পী ও সঙ্গীত প্রস্তুতকারী। মাহি তার উপর ভরসা রাখেন। जबकि उन्होंने जब मुझे रीच आउट किया था तो वो टाइम पे मैंने देखा कि बहुत से ऐसे रैपर थे जो ऐसे गाने बना रहे थे जिसमें कुछ गाली दे रहे या फिर जो भी कुछ एक दूसरे को डिस कर रहे। तो अगर कोई अलग पॉइंट ऑफ व्यू से कुछ लिख रहा है या फिर कुछ कम्युनिटी को रिप्रेजेंट करने की कोशिश कर रहा है या फिर सोशल, मतलब कि अभी ट्राइबल कम्युनिटी को अगर कोई रिप्रेजेंट कर रहा है, तो मुझे लगा कि चलो एक अच्छी बात है, इसलिए मैंने इसमें इंटरेस्ट लिया। तुझ्या जीडीपीचा रँक रॅप स्टुडिओতে মাহি বেশ সাবলীল, কিন্তু তার যাত্রা শুরু হয়েছিল छोटा झाला निसर्गाला धुवा। পরে নিজের গল্প বলার এক বিশেষ তাড়না থেকে তিনি র‍্যাপ সঙ্গীতকে বেছে নিয়েছেন। मतलब जैसे मैं सोचती हूँ सोशल या एनवायरमेंटल इश्यूज के बारे में, मतलब मेरे एज के लोग कम सोचते या फिर अनदेखा करते हैं, क्योंकि अपने अपनी लाइफ में मतलब बहुत घुसे हुए लोग मतलब दूसरी चीजों की पड़ी नहीं है, फिर इंटरेस्ट लेना नहीं चाहते, क्योंकि उनको ऐसा लगता है कि मतलब इंटरेस्ट लेके भी क्या करें, मेरे लाइफ में खुद इतनी प्रॉब्लम्स है तो मैं क्या करूँ दुनिया का मतलब प्रॉब्लम जान के भी या फिर इसमें इंटरेस्ट लेके भी। तो मुझे लगा कि मैं अगर पोएम में लिखूंगी वो तो उतना ध्यान नहीं देंगे, तो मुझे लगा क्यों नहीं कि मैं इसमें लिखूं, रैप में लिखूं। ভারতের জনসংখ্যার প্রায় 40% জনগোষ্ঠী 25 বছরের কম বয়সী। স্পটিফাই ইন্ডিয়ার তথ্য অনুযায়ী র‍্যাপ দেশের চতুর্থ জনপ্রিয় সঙ্গীতের ধারা। সঙ্গীতের কাছে পৌঁছাতে তাই র‍্যাপই ছিল মাহির জন্য সবচেয়ে উপযুক্ত। কনসার্টে স্বপ্নদীপ ও প্রাণোচ্ছল মাহি তার অনুপ্রেরণা খুঁজেন শহরের শান্ত কোনো জায়গায়, যেখানে যান ফোন বা খাতায় নিজের ভাবনা লিখে রাখেন তিনি। আদিবাসী সমাজের সাথে তার যোগাযোগের কারণে প্রকৃতিকে রক্ষা করা সবসময় তার ভাবনার केंद्र रहिছে। म्हणे समाज मागास माझा विकासाचा नसे धागा, शहरीकरणाची ना ओढ नुसता गावाचा तगादा। परिविचाराने मोठा नसे संस्कृतीचा तोटा, खोटा बाई बाप्या भेद वर्ण वस्त्रतान धरून हातामध्ये हात माझा नाचतो समाज, मिरवा विकासाचा तुम्ही झेंडा मला निसर्गाचा। সঙ্গীতের মাধ্যমে মাহি প্রকৃতিকে টিকিয়ে রাখতে আদিবাসী সম্প্রদায়ের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। হাসদয়ের গল্প গানটিতে মাহি বলেছেন আদিবাসী সম্প্রদায় কিভাবে ছত্তিশগড়ে ভারতের অন্যতম ঘন অরণ্যাঞ্চল রক্ষায় লড়াই করছেন। आपने सुना होगा छत्तीसगढ़ में আপনি নিশ্চয়ই ছত্তিশগড়ের হাসদেও অরণ্যের কথা শুনেছেন। क्या बोलते हैं भारत का फेफड़ा कहा जाता है, तो इतना ऑक्सीजन प्रोड्यूस करता है ভারতের ফুসফুস। तो ऑक्सीजन इम्पोर्टेंट है बिजली से ज्यादा, मतलब बिजली के लिए वो कोयले की खदान बना रहे हैं वहाँ पे राजस्थान में बिजली सप्लाई करने के लिए। পুনের শহরাঞ্চলের একটি সংরক্ষিত পাহাড়ে দাঁড়িয়ে মাহি ভাবছেন তার লোকজন কেন সংরক্ষিত এলাকায় থাকতে পারেন না। বড় মাপের উন্নয়ন প্রকল্পের কারণে মাঝে মধ্যেই আদিবাসী সম্প্রদায়কে ঘর ছাড়া হতে হয়। जैसे हम लोग डेवलप्ड है सिटीज में रह रहे, तो हमको ऐसा लगता है कि हमने ये कमाया हमने ये घर लिया है, मैंने तो मतलब इस पे कोई आक्रमण नहीं कर सकता, मुझे यहाँ से कोई हटा नहीं सकता, तो हम लोग बहुत प्रोटेक्टिव हो जाते हैं। पर वहीं अगर आदिवासी कम्युनिटी के ऊपर बात आती है, उनका विस्थापन हो जाए तो किसी को फर्क नहीं पड़ता, तो फिर वो सोचती कि अरे डेवलपमेंट के लिए तो ये सब होगा ही ना, मतलब तुमको दूसरी जगह तो दे रहे ना, इतना इजीली बोल देते हैं। पर वो नहीं समझती कि अगर आपका खुद का घर होता तो आपके हटते वहां से। और आदिवासी कम्युनिटीज तो मतलब उनकी पीढ़ियां गई है उस जंगल में, उस पहाड़ों में, उन्होंने बड़ा किया है। ये बोल सकते कि जंगल को भी बढ़ाया है या फिर बचाया है, जंगल ছেড়ে যাবে तो वो कैसे वहां से हटे। एसी में बैठकर एटमॉस्फेयर पे बातें, ग्लोबल वार्मिंग से तो वाटी लगाते, क्यों कोयले की खदान बनाने चला है, लाखों पेड़ों को तू दफन कर रहा है, कई जीवों का वो घर था जिस पे तेरा निर्दयी बुलडोजर चला है। कहाँ जाएंगे वो उड़ के पंछी, कहाँ जाएंगे वो प्राणी, कहाँ से भरेगा सांस उन फेफड़ों में ऑक्सीजन की होगी कमी, जब आदिवासी भी ना होगा जंगल में तो जंगल की होगी सिर्फ हानि, आवाज उठाने को कोई भी ना होगा जंगल की खत्म। কিন্তু একজন সচেতন র‍্যাপ শিল্পী হওয়ার মূল্য তাকে দিতে হচ্ছে। मैं जो रैप करती हूँ ना
कॉन्शियस रैप तो उसमें पैसे आते नहीं है, पैसे जाते हैं लाइक वीडियो शूट के लिए, ऑडियो बनाने के लिए, तो उससे इनकम कुछ होती नहीं थी मेरी। तो फाइनेंशियल स्टेबिलिटी के लिए भी एक डिसीजन था कि जॉब करते हैं, भले उसमें पैसे नहीं है, व्यूज भी नहीं है, लोगों तक इतने पहुंचते नहीं हम, पर जहाँ जितने लोगों तक पे पहुंचते हैं वहाँ से रिस्पेक्ट मिलता है। পূর্ণ সময়ের চাকরি করে মাহি তার সঙ্গীত চর্চা চালিয়ে যাচ্ছেন। তিনি আশা করেন তার সঙ্গীত নতুন প্রজন্মকে প্রকৃতি রক্ষায় উদ্বুদ্ধ করবে। আমাদের ছোট ছোট এমন উদ্যোগগুলোই সম্মিলিতভাবে এক সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। আপনার চারপাশের এমন প্রচেষ্টার কথাও আমাদেরকে লিখে জানাতে পারেন ইমেলে অথবা সোশ্যাল মিডিয়ায়। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।